পাহাড়ের কোলে জেগে থাকা এক স্বপ্নের শহর বান্দরবন। এখানে মেঘ নামে হাতছানি দিয়ে, ঝর্ণা বয়ে চলে আপন পথে, আর পাহাড়ি রাস্তাগুলো গল্প শোনায় পথিকদের। প্রকৃতির রঙে রঙিন এই জায়গাগুলো ভ্রমণ করতে চাইলে আপনাকেও আসতে হবে বান্দরবনে। আজকে আমাদের ভ্রমণ গল্প থাকছে বান্দরবনকে নিয়ে। আসসালামু আলাইকুম। শহরের কোলাহলকে পিছনে ফেলে আজ আমরা রওনা হয়েছি পাহাড়ের উদ্দেশ্যে, অর্থাৎ বান্দরবনের উদ্দেশ্যে। আজকে আমার সফরসঙ্গী নাইম, আর আমাদের ভ্রমণ সঙ্গী আমার প্রিয় বাইক হোন্ডা হর্নেট 2.0। চলুন যাত্রা শুরু করা যাক। ব্যস্ত ঢাকার জ্যাম অতিক্রম করে আমরা এখন ছুটে চলেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। সত্য কথা বলতে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দেখানোর মতো কিছুই নেই, শুধুমাত্র ব্যস্ততা ছাড়া। তাই সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আমরা চলে এসেছি কুমিল্লায়। হোটেল নূরজাহানে দিয়েছি যাত্রা বিরতি, আর এখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নেব। নূরজাহান থেকে রাতের খাবার শেষ করে চলুন আবার রওনা হওয়া যাক। ইতিমধ্যে আমরা ফেনী চলে এসেছি। তো আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে সন্ধ্যা 6:30 কি 7টায় রওনা হই। আর কোনাবাড়ি থেকে সন্ধ্যা 7টায় রওনা হয়ে আমরা একটা ব্রেক দিয়েছিলাম, সেটা হচ্ছে নূরজাহানে। আর দ্বিতীয় ব্রেক হচ্ছে এখন আমাদের ফেনীতে। এর মধ্যে মোটামুটি আমাদের গাড়ি রান হয়েছে প্রায় 202 কিলোর মতো। এই দুটা ব্রেকে আমরা মোটামুটি 202 কিলো পার করে এখন বর্তমানে ফেনীর মহিপালে আছি। তো যেহেতু আমরা খুব দ্রুতই চলে আসছি, এখন বাজতেছে হচ্ছে 12টা 15। এত দ্রুত আসার মূল কারণ হচ্ছে আমরা খুব অল্প সময় ব্রেক দিয়েছি, খুব অল্প সময় নষ্ট করেছি। সম্ভবত কুমিল্লার নূরজাহানে হয়তো বা আমরা 30 মিনিটের মতো ব্রেক দিছি। আর এখন হচ্ছে আমরা বর্তমানে আছি ফেনীর মহিপালে। এখানে মোটামুটি 15-20 মিনিট ব্রেক দিব। ব্রেক দেওয়ার পর আমরা আবার রওনা হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আবার আসলাম, সেটা হচ্ছে আমরা যেহেতু আজকে বৃহস্পতিবার করে আমরা রওনা হয়েছি, সেজন্য ঢাকাতে প্রচুর জ্যাম ছিল। আমাদের ঢাকাতেই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগছে শুধু ঢাকা পার করার জন্য। তো যারা বৃহস্পতিবার করে বের হবেন তারা চেষ্টা করবেন রাতে করে বের হতে, হয়তো বা আরেকটু লেটে বের হতে। যেহেতু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছি, সেজন্য আমরা একটু দ্রুতই বের হয়েছিলাম। তো সবচেয়ে বেটার হয় আপনারা যদি পারেন তাহলে বৃহস্পতিবার অ্যাভয়েড করবেন। ছুটির দিনগুলোতে ঢাকাতে প্রচুর জ্যাম থাকে, সেজন্য আপনার একটা এক্সট্রা সময় নিয়ে বের হবেন। যারা ঢাকা থেকে বৃহস্পতিবার করে বের হবেন তারা একটু হাতে সময় নিয়ে বের হবেন, কারণ ঢাকা পার হতে প্রচুর সময় লাগবে। ছোট্ট একটা চা বিরতি শেষ করে আবার ছুটে চলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এখন ঘড়ির কাঁটায় সকাল 4:46। আর আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে বান্দরবন এসে পৌঁছে গেছি। এখন আমাদের আগে থেকে বুক করা ছিল হোটেল হিল ক্রাউনে। তো ম্যানেজারের সাথে কথা হয়েছে, অলরেডি লোক পাঠাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে উঠে যাব। তো অনেকটা সকাল সকাল চলে এসেছি, এই জন্য সকালের ভিউটা পুরোপুরি হয়তোবা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ ফ্রেশ হয়ে ছোটোখাটো একটা ঘুম দিয়ে তারপর সকালের সম্পূর্ণ ভিউ প্লাস হচ্ছে আমাদের রুমের ভিউ সব কিছু শেয়ার করব। শুভ সকাল বান্দরবন। তো সকাল আমরা পৌঁছেছি ভোর 4:45 কি তখন 50 বাজে। তখনও সম্পূর্ণ সূর্য উঠেনি, সেই জন্য আমাদের তো আগে থেকেই হোটেল বুক করা ছিল হোটেল হিল ক্রাউনে। তা বান্দরবন সিটি থেকে আরও 2 থেকে 3 কিলো আগে হবে। তো ওইখানে আমাদের হোটেল বুক করা ছিল, সেই জন্য সকালবেলা আর আপনাদেরকে আমাদের হোটেল দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের হিল ক্রাউনের একটি ভিলা, যেটা আমরা আমাদের জন্য রিজার্ভ করেছি। চলুন
ভিলাতে কি কি আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। দুইটি কিং সাইজের বেড, 4 জন থাকতে পারবে, যদিও আমরা 2 জন। তারপর আমরা একটু বড় রুমটাই নিয়েছি, কারণ খোলামেলাতে থাকলে একটু মানে কমফোর্ট ফিল হয়, সেজন্য আমরা একটু খোলামেলার জন্য একটু বড় রুম নিয়েছি। আর সামনে একটি সোফা, টি টেবিল, আর তার সামনেই মিরর প্লাস টিভি। আর এইখানে থাকছে হচ্ছে একটি আলমিরা, যেখানে কাপড় চোপড় রাখতে পারবেন। যাই হোক, সবচেয়ে মূল যে আকর্ষণটা সেটা হচ্ছে বেলকনি। চলো। এই হচ্ছে বেলকনি। আর এইখান থেকে ন্যাচারাল ফুল একটা ভাইবস পাওয়া যায়। মানে এখানে বসলে মনে হবে যে আমি সবুজের খুব কাছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, নিচে কিন্তু লেক একটা লেক আছে, কতটুকু দেখতে পারতেছেন জানি না। আর এই পাশে বেশ কিছু দোলনা, হ্যামক, প্লাস বসে আড্ডা দেওয়ার জন্য অনেক কিছু আছে। আর এইখানে পেঁপে গাছ, যদিও পেঁপে পাকেনি, পাকলে হয়তো বা খেতে পারতাম। এই হচ্ছে আমাদের রুম। আর ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমটা যদিও একটু সাইজে ছোট, তারপরও আমাদের জন্য খারাপ না। এই এই হচ্ছে আমাদের রুমের ভিউ আজকের ছোটখাটো রুম ট্যুর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান বৌদ্ধ মন্দির, আবার অনেকে সোনালী রঙের হওয়ায় স্বর্ণ মন্দিরও বলে থাকেন। বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে সরু রাস্তা ধরে আমরা ছুটে চলেছি আদিবাসী পাড়া দেখার উদ্দেশ্যে। হাই বলো। পাহাড়ের কোলে বসবাস করা সাধারণ মানুষগুলো চাকমা, মারমা, বম, মরং সহ বিভিন্ন গোষ্ঠীর। তাদের হাসিতে আছে অদ্ভুত এক সরলতা, আর জীবনে আছে প্রকৃতির সাথে মিশে থাকার শান্তি। যেন এই পাহাড় আর মানুষ দুটো আলাদা নয়, একই গল্পের দুটো অধ্যায়। হাই। হাই। এই বাই। আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাবো, যেটা বান্দরবনে এখনো পর্যন্ত হয়তোবা কোনো ব্লগার দেখায়নি, বা দেখালেও দেখাতে পারে কিন্তু আমার চোখে পড়েনি। তো সেটা জায়গাটা হচ্ছে বান্দরবনের পার্বত্য জেলা পরিষদ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বান্দরবনের পার্বত্য জেলা পরিষদ। আর এইখানে চলেন, এইখানে একটা অন্যরকম আহ মানে অন্যরকম একটা জিনিস আছে, অন্যরকম একদমই অন্য লেভেলের সুন্দর একটা জিনিস আছে। জিনিসটা ছোট হতে পারে, তবে অনেক সুন্দর। একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি। এই তো এসে পড়েছি, চলুন দেখিয়ে ফেলি আপনাদেরকে। এই তো, এই সেই অন্যরকম একটা জিনিস, তবে এখানে ভাঙা আছে।
ভাঙার কারণে একটু সতর্কভাবে আসলাম, কারণ জায়গায় জায়গায় অনেক জায়গায় ভাঙা আছে অলরেডি, যে কারণে একটু ভয়ও লাগতেছে। ঝুলন্ত ব্রিজ, এর চাইতে বড় ঝুলন্ত ব্রিজ আপনারা মেঘালয় পর্যটন কমপ্লেক্সে পাবেন, কিন্তু এই জায়গাটা অন্য লেভেলের, অন্যরকম সুন্দর। চতুর্পাশ থেকে ফুরফুরা সতেজ বাতাস আসতেছে, আর দ্বিতীয় কথা এখানে কেউ নেই, শুধু আমরাই। একদম নীরব, নিস্তব্ধ, একদম নীরব, কেউ নেই, শুধু আমরাই। দেখার মতো একটা জায়গা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সকালের নাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আছি হচ্ছে বেয়াইবাড়ি অভিজাত রেস্তোরাঁয়। এটা হচ্ছে আপনার বান্দরবন মেন সিটিতে। তো সকালের নাস্তা শেষ করে এখন আমরা রওনা হচ্ছি শৈলপ্রপাত দেখার জন্য। শৈলপ্রপাত একটি ঝর্ণা, তো এই ঝর্ণাতে আমরা গোসল করবো ইনশাল্লাহ, আর সম্পূর্ণ ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। ভোরের আলো গায়ে মেখে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় বাতাসের শীতল ছোঁয়া আর সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা যাচ্ছি শৈলপ্রপাতের উদ্দেশ্যে। যেহেতু শৈলপ্রপাত, নীলগিরি, টাইটানিক ভিউ পয়েন্ট একই রাস্তায়, তাই আমরা চেষ্টা করব একদিনে সম্পূর্ণ স্পটগুলো কভার করার জন্য। আমরা এখন আছি হচ্ছে শৈলপ্রপাতে। এটা হচ্ছে শৈলপ্রপাতের মেন গেট। চলুন। এখানে এসে মারাত্মক একটা বিপদে পড়েছি, কোনো রকম ভাবে গ্রিপ পাচ্ছি না। তারপর এক যে স্থানীয় ছেলের সহযোগিতায় ওর জুতা নিয়ে চেপে চেপে কোনো রকম এগুচ্ছি। ওফ, মারাত্মক ভয়ানক অবস্থা, প্রচুর পিচ্ছিল অলরেডি। আমি একবার অলরেডি অবশেষে আমরা বসতে পারলাম। তবে এখানকার পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর প্রচুর স্বচ্ছ। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে পানি এখানে প্রচুর স্বচ্ছ। এই যে আমি একটা এ যেন এক অন্যরকম অনুভূতি। আমাদের পিছনে কিন্তু একদমই ঢালু, মানে এখান থেকে যদি কোনো রকম পিছলে যান তাহলে একদমই নিচে, পাহাড়ের নিচে পড়ে যাবেন। আপনারা কাসন্ত দিয়ে মাখাই দিবেন? কেমন? কি ভালো?
শৈলপ্রপাত থেকে গোসল শেষ করে আমরা এখন রওনা হয়েছি নীলগিরির উদ্দেশ্যে। এখান থেকে নীলগিরির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সম্পূর্ণটুকুই পাহাড়ি রাস্তা, তাই রাইড করতে হবে খুব সতর্কভাবে। আমরা যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে, আর এই জায়গার নাম হচ্ছে 12 মাইল। আর এখান থেকেই দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আপনার রুমার দিকে চলে গেছে, আর একটা হচ্ছে নীলগিরির দিকে। তো দুইটা রাস্তা এখান থেকেই ভাগ হয়েছে। আমি যদি আরেকটু ক্লোজলি দেখাই, এই পাশের রাস্তাটা চলে গেছে রুমার দিকে, আর এই পাশে হচ্ছে নীলগিরি। আর এই জায়গাটার নাম হচ্ছে 12 মাইল। এটা কি ফল? কাউ ফল। গরু? কাউ? না, পুরো কাউ না। তাহলে ফল কাউ, মানে এদের আঞ্চলিক ভাষা আর কি। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আসেন এখান থেকে, মানে এটা পাহাড়ের অনেক উপরে, এখান থেকে পাহাড়ের নিচের ভিউগুলো একটু দেখি কেমন দেখা যায়। টাইটানিক ভিউ পয়েন্টে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম নীলগিরির উদ্দেশ্যে। আচ্ছা, এটা কি মানে শুধু পার্কিং এর জন্য? পার্কিং টিকিট ওইটা আচ্ছা, আমরা দুইজন কি গাড়িতে আসছে? বাইক। বাইকে পার্কিং লাগবে না, শুধু টিকিট 200 টাকা। এ হচ্ছে নীলগিরি হিল রিসোর্ট বান্দরবন প্রবেশের টিকিট, আর এই হচ্ছে গেট, প্রবেশ গেট। তো এখানে বাস ট্রাকের জন্য আবার পার্কিং এর ফি, এই হচ্ছে চার্ট। এটি একটি সেনা নিয়ন্ত্রিত ছোট্ট দোকান। এখানে আদিবাসীদের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে যাবেন। চাইলে নিজের জন্য কিংবা পরিবার পরিজনের জন্য নিয়ে যেতে পারেন।
সামনে হচ্ছে হেলিপ্যাড। আর এইখানের রাস্তাটা যদি দেখাই, এটা কিন্তু প্রচুর ঢালু রাস্তা। অলরেডি আমি উপর থেকে নিচের দিকে নামতেছি। দূরের মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরা যাবে। যদিও হয়তোবা শীতের সময় কিংবা বর্ষার যদি একদম শেষ সময়টাতে বর্ষার, তখন মেঘগুলো আরো নিচের দিকে থাকে। তো বান্দরবন কিংবা নীলগিরিতে ভালো ভিউ বা মেঘ যদি খুব কাছ থেকে দেখতে চান, তবে চেষ্টা করবেন অক্টোবর নভেম্বরের দিকে আসার জন্য। অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে, শীত ঢুকতেছে এই টাইমগুলোতে, তখন মেঘ খুব নিচের দিকে থাকে আর তখন মেঘের ভিউটা বেশি দেখতে পারবেন। তবে কাল সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে বান্দরবনে। এখনকার ওয়েদার এখনো মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হয়তো বা ক্যামেরাতে তেমন একটা বোঝা যাবে না। তবে এখনকার আমরা কিন্তু আজকের ওয়েদারটা পেয়েছি আলহামদুলিল্লাহ, খুব ফাটাফাটি ওয়েদার। খুব একটা রোদও নয়, আবার একদমই মেঘলা নয়। আর এটা হচ্ছে নীলগিরির হেলিপ্যাড। শুধু পাহাড় আর পাহাড়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি মেঘের খুব কাছে আছি। হয়তোবা হাত দিয়ে একটু চেষ্টা করলে মেঘ ধরতে পারবো। আর এই পাশটাতে যতটা মেঘলা বা এই পাশটাতে যতটা ওয়েদার মেঘাচ্ছন্ন, এই পাশটাতে কিন্তু ঠিক তার বিপরীত। এটা হচ্ছে বান্দরবনের একটা বিশেষত্ব। কিছুক্ষণ আগেও কিন্তু আমি যখন ভিডিও করেছি তখন এই জায়গাগুলো মেঘাচ্ছন্ন ছিল না। এখন দেখুন কুয়াশার চাদরে সম্পূর্ণ জায়গাটুকু আবৃত হয়ে আছে। মানে মেঘ আমাদের দিকে ছুটে ছুটে আসছে। ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না। কিছুক্ষণ আগেও যখন আমি এদিক দিয়ে গিয়েছিলাম তখন কিন্তু এতটা মেঘাচ্ছন্ন ছিল না, কিন্তু এখন দেখুন সম্পূর্ণ জায়গাটুকু মেঘে চাদরে একদম মুড়ে গিয়েছে। দেখুন কিছুক্ষণ আগের ভিডিওর সাথে যদি তুলনা করেন, এই রাস্তাটা কিন্তু এতটা মেঘাচ্ছন্ন ছিল না, কিন্তু এখন সম্পূর্ণটায় মেঘের চাদরে আবৃত। অলরেডি মেঘ আমার মুখে লাগছে, ঠান্ডা ঠান্ডা অনুভূতি, কুয়াশার অনুভূতিটা আমি এখান থেকে পাচ্ছি। এই যে দেখুন আমার চতুর্পাশ মেঘাচ্ছন্ন, আর আমি মনে হচ্ছে মেঘের মাঝখানে মূর্তিয়মানভাবে দাঁড়িয়ে আছি। দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কুয়াশায় সম্পূর্ণ জায়গাটুকু ছেয়ে গেছে। এখন মোটামুটি বৃষ্টি চলছে। আর এই হচ্ছে ক্যান্টিন, এখান থেকে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিব। এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সম্পূর্ণ জায়গায় ক্যান্টিন বা যে ধরনের দোকানগুলো দেখবেন সম্পূর্ণটা কিন্তু সেনা নিয়ন্ত্রিত। এখানে লাঞ্চ প্যাকেট পাওয়া যায় 135 টাকা করে জনপ্রতি, সাদা পোলাও, চিকেন কারি আর হচ্ছে সালাদ। সময় স্বল্পতার জন্য হালকা বৃষ্টি অপেক্ষা করেই আমরা আবার বান্দরবন শহরের দিকে রওনা হয়ে গেলাম। আমরা নীলগিরি থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পর থেকে মোটামুটি মেঘাচ্ছন্ন ছিল পুরা আকাশটা, এখন কিন্তু মোটামুটি বৃষ্টি পড়তেছে। আমরা বৃষ্টিতে একটি যাত্রী ছাউনিতে আপাতত দাঁড়িয়েছি কিছু সময়ের জন্য। আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, পাহাড়ে এখন বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা বৃষ্টির জন্য, বৃষ্টি থামার অপেক্ষায় আছি। বৃষ্টি থামলে কিছুক্ষণ পর আবার রওনা হব। এখন মোটামুটি ভালো বৃষ্টি পড়ছে আর আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রওনা হয়েছি। এ যেন এক ভয়ঙ্কর অনুভূতি। আমরা সম্পূর্ণ ভিজে গিয়েছি অলরেডি, সামনে কিছু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা যেন মনে হচ্ছে সামনে থেকে আমাদেরকে কেউ তীর ছুঁড়ে মারছে।
এই অনুভূতি খুবই ভয়ঙ্কর। সামনে হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো এখানে যদিও ভিডিও করা নিষেধ, তো সেজন্য হয়তোবা ভিতরে দেখাতে পারলাম না। তবে এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ এবং অবশ্যই হেলমেট পরে তারপর আসবেন, কারণ ওনারা এইসব জিনিস দেখতে চাইবে আপনার কাছে। এখন আমরা আছি হচ্ছে নীলাচল পর্যটন কমপ্লেক্সের সামনে। তো এখন আমাদের টিকিট কাটতে হবে, চলুন টিকিটটা কেটে ফেলি। আর এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা হচ্ছে, এখানে পাশে বাইক পার্কিং এর, যে আমরা বাইক পার্কিং করেছি, পার্কিং এর ব্যবস্থা এখানে, সিএনজি টিএনজি যারা রিজার্ভ করে নিয়ে আসবেন তাদের। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে টিকিট জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা করে। তো আমরা মোটামুটি 2টা টিকিট নিয়ে নিচ্ছি, নিয়ে এখন প্রবেশ করব নীলাচলের পর্যটন কমপ্লেক্সে। আর দেখাবো আপনাদের পাহাড়ের উপর থেকে বান্দরবন সিটিটা কিরকম দেখা যায়, এবং পাহাড়ের উপর থেকে বান্দরবন সিটিটার ভিউ, সম্পূর্ণ ভিউ এই নীলাচল থেকে দেখা যায়। চলুন উপভোগ করি। আমরা ইতিমধ্যে মোটামুটি প্রবেশ করে ফেলেছি নীলাচল পর্যটন কমপ্লেক্সের ভিতরে। নাইম, ফিলিংসটা কি? ফিলিংস, ও মাই গড। আচ্ছা, আপনাদেরকে একটা ফাটাফাটি একটা ভিউ দেখাবো এখন, যে নীলাচল থেকে বান্দরবন সিটি সম্পূর্ণ ভিউ। চলুন। এটাই ওইটা বান্দরবন সিটি। একবার চিন্তা করে দেখুন, আপনি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন যে জায়গার পিছনের ভিউটা হচ্ছে এরকম। প্রিয়জনকে মেনশন করে বলতে পারেন, চলো দুজনে এই চেয়ারগুলোতে বসে প্রকৃতি উপভোগ করি। আসলে শত কষ্ট করে রাইড করে ঢাকা থেকে আসার পরও এই প্রকৃতি দেখার পর সবকিছু হারিয়ে যেতে পারবেন। মুরব্বি, ডাব কত করে? 140। এটা কি মানে বড়গুলা ভিতরে শ্বাস হবে? শহরের সব ক্লান্তি, দুঃখ, কষ্ট সবকিছু ভুলে যেতে চাইলে আসতে পারেন এমন একটা জায়গায়, যেখানে হাত দিয়ে মেঘ ছোঁয়া যায়। পাহাড়ের চূড়া সব কষ্টকে ভুলিয়ে দিতে এক নিমিষেই সাহায্য করে। মাঝে মাঝে মনে হয় পাহাড়ের কোনায় যদি ছোট্ট একটা জায়গা দিত আমায়, ছোট্ট একটা কুটির, যেখানে থেকে বিধাতার অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতাম। নাইম, ছোট্ট একটা কুটির যদি আমাদেরকে দিত, হয়তো থেকে যেতাম পাহাড়ের কোনায়।
বিধাতার অপরূপ সব সৌন্দর্য কেন যেন মনে হয় বিধাতা বান্দরবনে ঢেলে দিয়েছেন। দেখুন, এক নিমিষে হারিয়ে যেতে পারবেন সমস্ত ক্লান্তি থেকে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বান্দরবন ট্রিপ শেষ করে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সর্বশেষ সবার উদ্দেশ্যে বলবো, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা পাহাড়কে ভালোবাসেন, একবার হলেও বান্দরবন আসবেন। এসে বিধাতার অপরূপ যে সৌন্দর্য আমাদের জন্য বান্দরবনে রেখেছেন সেগুলো দেখে যাবেন। তো সবার কাছে দোয়া প্রত্যাশী রইলাম যেন সুস্থভাবে ঢাকায় ফেরত যেতে পারি। আর দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আর সর্বশেষ আমার বন্ধুর থেকে জানবো বান্দরবন ট্রিপটা কেমন ছিল। জি আলহামদুলিল্লাহ, ভালো ছিল। আপনারা সবাই আসবেন। আসলে সৌন্দর্য লীলাভূমি বান্দরবন, বলার নাই কিছু এই সম্পর্কে। তো আসবেন, সবার জন্য দোয়া রইল। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।